আমরা আয়নিক যৌগের বৈশিষ্ট্য বলছিলাম। আয়নিক যৌগের বৈশিষ্ট্য কি ছিল? আয়নিক যৌগের বৈশিষ্ট্য মনে আছে বৈশিষ্ট্যগুলো? আমরা আবারও একটু রিমাইন্ড করে দিচ্ছি। আয়নিক যৌগের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যখন মনোযোগ আসবে আমরা জানাবা, ঠিক আছে? তোমাদের অবশ্য তোমরা অনেক সময় দেখা যায় যে অন্য জায়গায় চলে যাবে। আচ্ছা, আয়নিক যৌগের বৈশিষ্ট্য মনে করো একটা ধাতু হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টা। এটাকে যদি আমরা কি করি, ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1, লেখা চলবে তো? শুটকি লেখা কি চলবে? জি স্যার চলবে। দৌড়াবে না? 17 17 হচ্ছে, আল্লাহ তুমি শুটকি রাখলাম নাকি? জি স্যার। 1s2 2s2 2p6 3s2 3p5। এর মানে এ হচ্ছে কার নিকটে? সোডিয়াম হচ্ছে নিয়নের কাছাকাছি নিকটে। একটা ইলেকট্রন জাস্ট কমে গেলেই হবে। এই যে যদি 3s এর ইলেকট্রন চলে যায় তাহলে সোডিয়াম হয়ে যাবে নিয়ন। আর যদি একটা ইলেকট্রন বেড়ে যায়, এখানে যে এখানে যে একটা ইলেকট্রন কোনো কারণে বেড়ে যায়, তাহলে হয়ে যাবে কি বলতো? ক্লোরিন হয়ে যাবে আর্গনের মধ্যে। কি হবে বলতো? ইলেকট্রন বিন্যাস আর্গনের মধ্যে হবে, কিন্তু ক্লোরিন কিন্তু আর্গন হয়ে যাবে না। কেন? আর্গনের কিন্তু প্রোটন আছে 18টা, ক্লোরিনে কিন্তু 18টা প্রোটন আসবে। তো এই ক্ষেত্রে যেটা হয়, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে হয় হচ্ছে সোডিয়াম প্লাস, আর সেই ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করে। আপনারা কি খাতাগুলো নিয়ে বসছেন? আপনারা কিন্তু জি স্যার। অনলাইন ফাঁকিবাজ। আচ্ছা, ক্লোরাইড মাইনাস, ঠিক আছে? আসলে এই সোডিয়াম প্লাস হওয়ার মানে হচ্ছে তার ইলেকট্রন কি হয়েছে বলতো? এই যে এইটুকু হয়ে গেছে। এই যে আমি বলতে পারি এটা হচ্ছে 1s2 2s2 2p6। সিমিলার ভাবে এই যে ক্লোরাইড মাইনাস, এখানে কি হবে? এখানে একটা ইলেকট্রন যুক্ত হয়ে হবে 1s2 2s2 2p6 3s2 3p6, ঠিক আছে? আর্গনের মতো। এখন যে ঘটনা ঘটলো, আমরা যে ঘটনাটা একটু খেয়াল করি, এই যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো, আমি যোগ করি তাহলে হবে সোডিয়াম প্লাস ক্লোরিন। রিয়েল বিক্রিয়া তার একটু সিস্টেম আছে, বাট আমরা ওইদিকে যাচ্ছি না। ইলেকট্রন ইলেকট্রন কাটা, কারণ একটা প্লাস একটা মাইনাস। ডান দিকে কি হচ্ছে? সোডিয়াম প্লাস প্লাস ক্লোরাইড মাইনাস। এই প্লাস মাইনাস আয়ন দ্বয় এরা হচ্ছে পরস্পর বিপরীতধর্মী চার্জ। আর আমরা সবাই জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই যে বিপরীতধর্মী চার্জ, এরা হচ্ছে পারস্পরিক স্থির বিদ্যুৎ আকর্ষণ শক্তি দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নিউট্রালাইজ হয়। নিউট্রালাইজ মানে হচ্ছে চার্জ নিরপেক্ষ হয়, আর চার্জ থাকে না। আসলে কি চার্জ নাই? আসলে সোডিয়ামেরও চার্জ আছে, ক্লোরিনেরও চার্জ আছে। সোডিয়ামের চার্জ হচ্ছে পজিটিভ, ক্লোরিনের চার্জ নেগেটিভ, বাট প্লাস মাইনাস মিলে গেছে, এইবার নিউট্রাল হয়ে গেছে, নিরপেক্ষ হয়ে গেছে। এইভাবে যৌগ গঠিত হয়। এখন যদি আমি বলি যে এই যৌগটার নাম হচ্ছে আয়নিক যৌগ, কেন? সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন তৈরি করলো, এটাকে আমরা বলি ক্যাটায়ন। কি বলি আমরা এটাকে? ক্যাটায়ন। আর ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস উৎপন্ন করলো, এটার নাম হচ্ছে অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পারস্পরিক স্থির বিদ্যুৎ আকর্ষণ শক্তি দ্বারা পরস্পর সঙ্গে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে। তো যেহেতু এদের মধ্যে পারস্পরিক স্থির বিদ্যুৎ আকর্ষণ শক্তি দ্বারা যুক্ত হয়, খেয়াল করুন, যেহেতু এরা পারস্পরিক স্থির বিদ্যুৎ আকর্ষণ শক্তি দ্বারা পরস্পর সঙ্গে যুক্ত হয়, তাই এই যৌগগুলো হচ্ছে, দেখো আকর্ষণ শক্তি কোন বল কাজ করেছে? তড়িৎ বল। কিন্তু প্লাস মাইনাস চার্জ আছে, প্লাস মাইনাস চার্জের মধ্যে কি বল কাজ করে? তড়িৎ বল। কিন্তু এই তড়িৎটা একটা জায়গায় স্থির থাকে, তার নাম হচ্ছে স্থির তড়িৎ বল। আমরা বলতে পারি পারস্পরিক স্থির বিদ্যুৎ আকর্ষণ শক্তি দ্বারা পরস্পর সঙ্গে যুক্ত হয়। আমরা লিখতে পারি, আমি একটু লিখি, ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বয়, একটু ওয়েট, ক্যাটায়ন এবং সরি
এবং অ্যানায়ন ঠিক আছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বয় পারস্পরিক স্থির বিদ্যুৎ স্যার বলো। স্যার এখানে সিএল 17 এর যে লাইনটা লাস্টের দিক দিয়ে 3p5 লিখছেন না, এখানে +1 কেন লিখছেন? +1 কেন লিখছি আসলে আমি বোঝাচ্ছি, যদি ওই সোডিয়ামের ইলেকট্রনটা এখানে চলে আসে তখন সোডিয়ামটা হয়ে যাবে কি আর্গন, সরি সোডিয়ামটা হয়ে যাবে নিয়ন আর ক্লোরিনটা হয়ে যাবে আর্গন। +1 আসলে হয় নাই, আমি জাস্ট +1 এমনিতেই অ্যাড করছি, মানে বোঝাচ্ছি এই যে এখানে কিন্তু +1 হয়েছে কোথায় বলো তো, এই যে দেখো এই সোডিয়াম যখন ইলেকট্রন দিচ্ছে, যে সোডিয়াম মাইনাস ইলেকট্রন ইকুয়াল টু সোডিয়াম প্লাস, তোমার কথা আমি ভুলেই গেছিলাম। আর এখানে হচ্ছে ক্লোরিন প্লাস ইলেকট্রন ইকুয়াল টু হচ্ছে ক্লোরাইড মাইনাস, এই যে ক্লোরাইড মাইনাস হলো, এই ইলেকট্রন যদি রিসিভ করে তখন সে কি হয়ে যাবে, আর্গন হয়ে যাবে, কারণ আর্গনের ইলেকট্রন হচ্ছে এই যে বুঝতেছো, তুমি মাত্র জয়েন করছো না? জি স্যার। আচ্ছা, এই ক্যাটায়ন জি স্যার। অ্যানায়নদ্বয় পারস্পরিক স্থির বিদ্যুৎ আকর্ষণ শক্তি দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়, আকর্ষণ শক্তি দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়, সাথে যুক্ত হয়। তাহলে অবশ্যই যেহেতু আকর্ষণ শক্তি দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়, তাহলে এই বন্ধনটা হচ্ছে একটা শক্তিশালী বন্ধন, তাই তো? কোনো বন্ধন যদি শক্তিশালী হয় তাকে ভাঙতে গেলে প্রচুর তাপ শক্তি দিতে হয়। আমরা জানি কেমিস্ট্রিতে যে কোনো একটা জিনিসকে মানে বন্ধনগুলো ভাঙতে আমরা কি করি, শক্তি দিই। এই শক্তিটা কি দেই, তাপ শক্তি। যত বেশি তাপ শক্তি লাগবে তার টেম্পারেচার তত বাড়বে। তার মানে মনে করো লবণ উৎপন্ন হইলে, যে সোডিয়াম ক্লোরাইড লবণ, এই লবণকে যদি লবণ হচ্ছে কঠিন পদার্থ, এটা যদি আমরা গলাতে চাই তাহলে প্রায় 801°C টেম্পারেচার দিতে হয়। এই এত তাপমাত্রা দিতে গেলে প্রচুর তাপ শক্তি দিতে হবে, মানে তাপ শক্তি বেশি হলে তাপমাত্রা কি বেড়ে যাচ্ছে, আমরা বলতে পারি আয়নিক যৌগের গলনাঙ্ক অনেক বেশি। এমনকি এই লবণটাকে গলানোর পরে যদি আমরা ফুটাতে চাই তাহলে কি করতে হবে জানো, এটাকে ফুটানোর জন্য 1465°C তাপমাত্রা দিতে হবে। তবে এত তাপমাত্রা দিতে গেলে আমাকে অবশ্যই, তার মানে কি গলনাঙ্ক বেশি হচ্ছে, স্ফুটনাঙ্ক বেশি হচ্ছে। কেন এটা হচ্ছে, কারণ ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বয় পারস্পরিক স্থির বিদ্যুৎ আকর্ষণ শক্তি দ্বারা যুক্ত হয়, আর এই শক্তিটা হচ্ছে অনেক বেশি, মানে শক্তিশালী বন্ধন তৈরি করে, ঠিক আছে? তাই শক্তিশালী বন্ধন ভাঙতে বেশি তাপ শক্তি লাগে, তাই তাপমাত্রাও বাড়ে। এই কারণে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি। আমরা কি এতটুকু বুঝতে পারছি? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কারো প্রবলেম নেই আশা করি। সবার কি এটুকু লেখা হয়েছে? না হলে না স্যার, লাস্ট একটু আচ্ছা, লেখো লেখো, একটু বাকি থাকলে লেখো, সমস্যা নেই, টাইম দিলাম। এবার একটু খেয়াল করো, প্রবলেম নেই, যদি লেখা নাও হয়ে থাকে একটা স্ক্রিনশট মারো, লেখা নিও, আবার আমি ভিডিওটা দিয়েও দিব, ঠিক আছে? নেক্সট পেজ আসো, নেক্সট পেজ। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে এই যে এখন আমরা কি পাইলাম বলতো, আমরা 1 নাম্বার পয়েন্ট পেলাম। 1 নাম্বার পয়েন্ট হিসেবে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি, যৌগের কি বেশি, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। ও স্ফুটনাঙ্ক বেশি। বুঝে নাও, স্ফুটনাঙ্ক বানান তোমরা সবাই পারো, আশা করি। বেশি। এবার হচ্ছে একটু খেয়াল করো, যদি আমরা আমরা লবণ কিনে চিন্তা করি, সোডিয়াম ক্লোরাইড লবণ, এই লবণকে তুমি যদি পানিতে দ্রবীভূত করো, মানে পানির মধ্যে দাও, তাহলে পানিতে যদি সোডিয়াম ক্লোরাইড লবণ দাও, লবণটা কি দ্রবীভূত হবে নাকি হবে না? পানিতে সোডিয়াম ক্লোরাইড দিলে এই সোডিয়াম ক্লোরাইড লবণটা কি দ্রবীভূত হবে নাকি হবে না, বলো? স্যার হবে। হবে। মানে আমরা বলতে পারি আয়নিক যৌগ সমূহ কি পানিতে দ্রবণীয় নাকি?
পানির আরেকটা নাম আছে, কেমিস্ট্রির একটা নাম আছে, এটা আমি একটু পরে বলতেছি, কারণ আপাতত আমি পানিতে তুলে বলি, ঠিক আছে? আয়নিক যৌগ সমূহ পানিতে দ্রবণীয়। এবার একটু খেয়াল করো, তোমরা হয়তো বা সায়েন্স ফেয়ারও দেখছো, বেসিক যে সায়েন্স ফেয়ার হচ্ছে তখনও দেখছো। তো আমি বলতে পারি যে তোমরা কোনো না কোনো ভাবে জানো। তুমি যদি লবণ নাও, কিছু কিছু লবণ এখানে নিয়ে জাস্ট লবণের মধ্যে একটা বাল্ব নিবা, মানে একটা বাল্বের তার দুইটা লবণের মধ্যে ডুবিয়ে রাখবা, তার কি বাল্বটা চলবে? এই পাত্রে লবণ আছে কিছু, এই লবণের মধ্যে একটা বাল্বের সংযুক্ত যে তার জাস্ট ডুবানো আছে, এই বাল্বটা কি চলবে? না। জি কেন চলবে না? কারণ লবণটা কি অবস্থায় আছে? কঠিন অবস্থায়। কঠিন অবস্থায় থাকা অবস্থায় বাল্ব জ্বলতেছে না, তার মানে কঠিন অবস্থায় যখন আছে তখন কোনো ইলেকট্রন ফ্লো হয় না বা বিদ্যুৎ পরিবহন করে না। আমরা বলতে পারি যে আয়নিক যৌগসমূহ, 3 নম্বর পয়েন্ট, আয়নিক যৌগসমূহ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। বিদ্যুৎ পরিবহন করে না। বিদ্যুৎ যদি পরিবহন করতো তো লাইটটা কি হতো? চলতো। পরিবহন করে না। নেক্সটে আসো, দেখো এবার নেক্সটে কি বলো, এখন আমি চাচ্ছি কি গলাইতে কি করতে, এই মানে কি বলেন, যেন বাল্বটা জ্বলে, লাইট যেন জ্বলে। এটা যদি করতে চাই, জাস্ট কিছুই না, এই লবণটাকে 1 গ্লাস পানিতে নিয়ে রাখবো। রাখলে কি হবে? লবণটা পুরোপুরি দ্রবীভূত হয়ে যাবে। আর লবণ যখন পানিতে দ্রবীভূত হয় তখন লবণটা আবার আয়নে পরিণত হয়। আমরা জানি লবণের মধ্যে সোডিয়াম প্লাস থাকে আর ক্লোরাইড মাইনাস থাকে, কিন্তু এই আয়নগুলা কঠিন অবস্থায় আমরা চলাচল করে না, একটা জায়গায় স্টাক থাকে, তাই আয়ন হিসেবে আমরা দেখি না। যখন আমরা পানির মধ্যে দিই সোডিয়াম ক্লোরাইডকে, লবণকে, তখন লবণটা সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস নামে দুইটা আয়নে বিভক্ত হয়। এখন কিন্তু কি হবে বলতো, এখন যদি তুমি এই বাল্বের দুইটা তার দাও এই পানির মধ্যে, দেখবে যে বাল্বটা জ্বলে উঠতেছে, অথবা তুমি একটা বাল্বই ডুবাই রাখতে দেখবে যে বাল্ব। এর থেকে আমরা কি বুঝলাম? কঠিন অবস্থায় তো বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় এবং দ্রবণে কি করে? বিদ্যুৎ পরিবহন করে। তাহলে লিখতে পারি, এই পয়েন্টে লিখবো কিন্তু গলিত অবস্থায় এবং দ্রবণে দ্রবণে এরা বিদ্যুৎ পরিবহন করে। এইটুকু বুঝতে কারো প্রবলেম আছে? নো স্যার। করে। তারপর নেক্সট, আশা করি এইটুকু সবার ক্লিয়ার। লেখা হয়েছে অথবা লেখা একটু সময় দিলাম, 1 মিনিট লেখো। শেষ লেখা? কারো বাকি আছে? নো স্যার। এখন আমরা যাব হচ্ছে তারপরে, এবার আমরা যাব সমযোজী যোগের বৈশিষ্ট্য, ঠিক আছে? আমরা কি করবো এখন? সমযোজী যোগের বৈশিষ্ট্য। সমযোজী যোগের বৈশিষ্ট্য। আমরা শুরু করি সমযোজী যোগের বৈশিষ্ট্য। দেখো সমযোজী যোগ তৈরি হয় কিভাবে? দুইটা অধাতু, সোজা কথা, দুইটা অধাতু পরমাণু যখন
কারো পক্ষেই ইলেকট্রন ত্যাগ করা সম্ভব হয় না, ঠিক আছে? উভয় গ্রহণ করতে চায়, কিন্তু গ্রহণ করতে গেলে কারো না কারো ত্যাগ করতে হবে। কিন্তু এই সমযোজী যৌগের ক্ষেত্রে কখনোই কেউ ইলেকট্রন ত্যাগ করতে চায় না। তো এই ক্ষেত্রে করে কি, দুইটা অধাতু পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয় কিভাবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ভাগাভাগি বা শেয়ার। দেখতে পারি সমযোজী যৌগ তৈরি হয় অধাতু প্লাস অধাতু, ঠিক আছে? এইভাবে হয় কি সমযোজী বন্ধন। আর বন্ধন যে সমযোজী বন্ধন যার মধ্যে থাকবে সেই কি যৌগ? সমযোজী যৌগ, সমযোজী বন্ধন। তাহলে দুইটা, সাপোজ মনে করো দুইটা ক্লোরিন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হবে। ক্লোরিনের ইলেকট্রনের আমরা সবাই জানি, ক্লোরিন হচ্ছে 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। আমি কি খুব স্পিডে পড়াচ্ছি না? ঠিক আছে? স্যার ঠিক আছে। এটাকে আমরা হুন্ডের নীতির মধ্যে যদি দেখি, তাহলে 3p5 দ্বারা লিখতে পারি 3px2, 3py2, আর 3p হচ্ছে z1। এখন আমি যদি বলি দুইটা ক্লোরিন পরমাণুকে আমি একসঙ্গে নিব, ওরে কে যেন আবার ই করে সময়, তো তুমি তো ফটোগ্রাফি করো না? আচ্ছা, তাহলে কি অবস্থা হবে একটু দেখি। ক্লোরিন, দেখো তো শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? আমি একটু মুছে দিচ্ছি এটা। শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সবসময় মাথায় রাখবা। এই যে বন্ধন তৈরি হয় সবসময় শেষ কক্ষপথ দিয়ে, এই যে কয়টা ইলেকট্রন আছে? তোয়া, তাওয়া, কয়টা আছে? তাওয়া, জি স্যার। কয়টা আছে ইলেকট্রন শেষ কক্ষপথে ক্লোরিনের? 7টা। 8টা। 3টা জোড়া আছে আর একটা সিঙ্গেল আছে, তাই তো? আচ্ছা, জি স্যার। এইটাকে বুঝাইলাম এভাবে, এই যে জোড়া, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, আর এটা হচ্ছে সিঙ্গেল। এটা একটা ক্লোরিন। পাশে আমি আরেকটা ক্লোরিন নিলাম, ওর অবশ্যই কয়টা থাকবে? 7টা ইলেকট্রন থাকবে। পাশে আমি আরেকটা ক্লোরিন নিলাম, ওর ইলেকট্রন গুলো আমি বোঝানোর জন্য এই চিহ্নটা ইউজ করলাম। দেখো 1 2 3 4 জোড়া, 5 6, আর এই যে 7টা। এখন দেখো তো দুইটা ক্লোরিন এর শেষ কক্ষপথের এই যে বিজোড় ইলেকট্রন গুলা, হুন্ডের নীতির কথা হচ্ছে এই যে বিজোড় ইলেকট্রন গুলো আছে না, এইগুলাকে যদি আমরা জোড়া করে দিই বন্ধন হয়ে যাবে। হুন্ডের নীতি জাস্ট বলে বিজোড় ইলেকট্রন থাকে। আর মূলত আমরা যে অষ্টক নিয়ম বলি বা যাই বলি, আমাদের মূল টার্গেট হচ্ছে যে নিয়ম ফলো করে না করো, আমাদের মূল টার্গেট হচ্ছে শেষ কক্ষপথ অষ্টক পূর্ণ হওয়া। এখন কিন্তু এই ক্লোরিন অষ্টক পূর্ণ হয়েছে। আবার দেখো বাম দিকের ক্লোরিনে কি হয়েছে? অষ্টক পূর্ণ হয়েছে। এগুলো হচ্ছে শেয়ারের ইলেকট্রন। এই দুইটা ইলেকট্রন যে এই যে মাঝখানে যে দুইটা ইলেকট্রন আছে, এই যে দুইটা, এরা আসছে বিভিন্ন মৌলের দুইটা ভিন্ন ক্লোরিন পরমাণু থেকে আসছে। এইভাবে করে Cl2 যৌগ গঠিত হয়, সরি Cl2 অণু গঠিত হয়। Cl2 হচ্ছে একটা মলিকুল। আমরা এতটুকু বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। জি স্যার। এরপর এইভাবে যদি আমরা বলি হাইড্রোজেন কিভাবে গঠিত হয়? হাইড্রোজেন 1, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করে নিন। হাইড্রোজেন 1, এটা হচ্ছে 1s1। এখন যদি আমি বলি তাহলে দুইটা হাইড্রোজেন পরস্পর যুক্ত হলে কি হবে? এই যে একটা হাইড্রোজেন, এই আরেকটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন প্রত্যেকটা হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা করে? একটা করে। তাহলে এই হাইড্রোজেন ইলেকট্রন দিলাম স্টার দিয়ে, আর এই ডান দিকের হাইড্রোজেন ইলেকট্রন একটা। এইভাবে করে দুইটা হাইড্রোজেন, এটা অবশ্যই একটু হাইড্রোজেন দূরে লেখা দিচ্ছি, কাছে দিচ্ছি লেখা। এই যে উভয় হাইড্রোজেনের মাঝখানে দেখো এই ইলেকট্রন গুলো কোথা থেকে জানো? শেয়ার করা ইলেকট্রন গুলো উভয় পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে থাকে। এখানে হচ্ছে কি হচ্ছে? ডাবল হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো বলতো? H2। বুঝতে পারছো কিভাবে H2 হয়? এখন কি বিষয়গুলো ক্লিয়ার? কেন জি H2 স্যার। হয়, কেন Cl2 হয়? Cl2 যে কারণে হয়েছে, স্যার। H2 কিন্তু সেম কারণে হবে। মানে করিডোরে কিন্তু শেষ কক্ষপথে 7টা থাকে, এখানে জাস্ট 3s লিখছি সবগুলোতে, ওখানে 2s হবে আর কিছু না, 2s 2p এরকম। তাহলে ফ্লোরিনও কিন্তু F2 এই কারণে হয়, ব্রোমিনও কিন্তু এই কারণে হয়, কারণ ক্লোরিন যেভাবে হয়েছে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন এরা একই ধরনের বিক্রিয়া দিবে, একই ধরনের বন্ধন তৈরি করবে। এইভাবে হচ্ছে গিয়ে তোমার সমযোজী বন্ধন করতে। আমরা এখন যে সমযোজী বন্ধনগুলো লিখছি
এগুলো হচ্ছে তোমার বিশুদ্ধ সমযোজী। কারণ কি জানো, এই যে Cl2 তুমি লিখলা, আমি তো নিশ্চয়ই তড়িৎ ক্রিয়াত্মকতা পড়াইছি, পড়াইছি না? এখানে কয়টা ক্লোরিন আছে? 2টা ক্লোরিন আছে, Cl Cl। কেউ কি বলতে পারবা ক্লোরিনের তড়িৎ ক্রিয়াত্মকতার মান কত? ক্লোরিনের তড়িৎ ক্রিয়াত্মকতার মান কত বলতে পারবা? হ্যালো, কারো আইডিয়া নেই? কেউ জানো না? আমি কাদের পড়াচ্ছি? শুটকি, টারজান? স্যার জানি না। ওরে আমি লেখা দিই নাই? ক্লোরিনের তড়িৎ ক্রিয়াত্মকতার মান হচ্ছে 3। 2টা ক্লোরিনের কত বলো তো? 3। স্যার আপনি আমাকে শুটকি বলা বন্ধ করেন। কি হবে বলো তো? 3 থেকে 3 গেলে কত হবে? 0 হবে না? জি স্যার। তার মানে জি স্যার। এদের তড়িৎ ক্রিয়াত্মকতার পার্থক্য কত? 0। তার মানে এরা হচ্ছে বিশুদ্ধ সমযোজী, কারণ দুইটা সেম পরমাণু হলেই এটা কি হবে? বিশুদ্ধ সমযোজী। নেক্সট হচ্ছে আমরা বিশুদ্ধ সমযোজী বুঝলাম। এখন এই যে হাইড্রোজেনটাও কি হবে? বিশুদ্ধ সমযোজী। ফ্লোরিনও কি হবে? বিশুদ্ধ সমযোজী। এখন আমরা দেখব হচ্ছে বিশুদ্ধ সমযোজী না কারা। একই মোলের পরমাণু থাকলে সেটাই বিশুদ্ধ সমযোজী হয়, ঠিক আছে? আর একই মোলের না হয়ে ভিন্ন মোলের দুইটা পরমাণু যুক্ত হলেই সেখানে সমযোজী পুরোপুরি থাকে না, অবশ্যই সমযোজী, বাট তার মধ্যে একটু অন্যরকম বৈশিষ্ট্য তৈরি হয়। কিন্তু তোমরা এটা লেখা শেষ করো, তারপর আমি করতেছি। টাইম দিলাম 1 মিনিট। যদি সবার লেখা হয়ে থাকে তাহলে আমি তার পরের অংশে যাচ্ছি। এখন আমরা দেখবো হচ্ছে ভিন্ন ইয়ে নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা কিছু বৈশিষ্ট্য বলতে পারি, আগের পিছনে আবার যাচ্ছি। এখন বলতো দুইটা অধাতু পরমাণুর মধ্যে যদি হয় তাহলে এখানে কোনো চার্জ সৃষ্টি হয়েছে? এই যে আমরা এখানে সমযোজী বন্ধন করলাম, এখানে কি কোনো চার্জ পাইছো? মানে কোনো ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করছে আর একটা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, এমন কি হয়েছে? নাকি জাস্ট শেয়ার করছে? শেয়ার করছে। তার কারণে কি হচ্ছে বলতো? কোনো চার্জের সৃষ্টি হয় না, কোনো চার্জের সৃষ্টি হয় না। ক্লিয়ার? আচ্ছা, চার্জে যদি সৃষ্টি না হয় তাহলে এর মধ্যে কি হয় না? কোনো প্রকার স্থির বিদ্যুৎ আকর্ষণগুলো কাজ করে না। কোনো স্থির সরি কোনো স্থির বিদ্যুৎ আকর্ষণ বল কাজ করে না, বল কাজ করে না। তাহলে বলতো এই বন্ধনটা কি দুর্বল হবে নাকি শক্তিশালী হবে? এই যে কোনো চার্জের সৃষ্টি হয় না, আবার কোনো আকর্ষণ। দুর্বল। দুর্বল। দুর্বল হবে। দুর্বল বন্ধন ভাঙতে কি বেশি তাপ দিতে হবে না কম তাপ দিতে হবে? কম তাপ শক্তি নাকি? কম তাপ দিতে হবে। কম তাপ শক্তি যদি হয় তাহলে অবশ্যই আমি বলতে পারি কি যে সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম। বলা আছে? জি স্যার। আশা করি এটা ক্লিয়ার। আমরা বলতে পারি কি, জি স্যার। আমরা 1 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম। যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম। আবার দেখো, এই যে আমি বললাম কম সমযোজী গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। দেখো এদের মধ্যে যদি কোনো চার্জ সৃষ্টি না হয়ে থাকে তাহলে এরা কি পানিতে দ্রবীভূত হবে? কারণ পানিতে দ্রবীভূত হওয়ার মূল কাজ কি বলতো? মূল কাজ হচ্ছে দুইটা আয়নে বিভক্ত হওয়া, প্লাস এবং মাইনাস। এখানে কি কোনো আয়নে বিভক্ত হবে? হুম? না। তার মানে এরা কোনো আয়নে বিভক্ত, তার মানে হচ্ছে এরা হচ্ছে পানিতে অদ্রবণীয়, তাই তো? এটা আমি বলতে পারি সমযোজী যৌগ পানিতে অদ্রবণীয়। নাম্বার 3 হচ্ছে
এই যে পানিতে যেহেতু অদ্রবণীয়, তার মানে এরা কখনো বিদ্যুৎ পরিবহনের প্রশ্ন আসে না, কারণ যেখানে প্লাস মাইনাস চার্জ সৃষ্টি হয় না সেখানে কি বিদ্যুৎ পরিবহনের কোনো প্রশ্ন আসে? আমরা কি বলতে পারি যে এই যৌগগুলা কখনো বিদ্যুৎ পরিবহন মানে গলিত অবস্থায়ও না, কোনো অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। আমরা কি বলতে পারি? কোনো বিদ্যুৎ পরিবহন করে না। বিদ্যুৎ পরিবহন ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি ভাবে সমযোজী যোগের সবগুলা বৈশিষ্ট্যই পাইলাম, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, আমি একটা কথা বলছিলাম একটু আগে যে আমরা একই টাইপের পরমাণু না নিয়ে ভিন্ন মৌলের পরমাণু নিয়ে দেখি কি অবস্থা হয়। ধরো হাইড্রোজেন 1, আমি লিখলাম হচ্ছে 1s1, এটা আমি দেখাচ্ছি অন্য কিছু নিয়ে। আর ক্লোরিন হচ্ছে 17, তাহলে কি আসবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3px2, 3py1, সরি y2, 3pz1। এখন যদি বলি হাইড্রোজেন এবং ক্লোরিনের বন্ধনটা কেমন হবে? হাইড্রোজেন আর ক্লোরিনের বন্ধন, হাইড্রোজেন হচ্ছে 1 আর ক্লোরিন হচ্ছে 7। আমি লিখলাম HCl, এভাবে লিখলাম। H এর ইলেকট্রন কয়টা আছে? মাত্র একটা। আমি এটাকে H দিয়ে প্রকাশ করলাম। আর ক্লোরিনের কয়টা আছে বলতো? 7টা। আমি প্রকাশ করি এটাকে এই যে তিনটা জোড়া, 1 2, এই এক জোড়া, 3 4, 2 জোড়া, 3 জোড়া, আর এই একটা। তাহলে এখন দেখো তো এই যে শেয়ার করা ইলেকট্রন গুলা এখন কোথায় আছে? ক্লোরিন এবং হাইড্রোজেনের মাঝামাঝি। হাইড্রোজেন হচ্ছে হিলিয়ামের মতো আর ক্লোরিন হচ্ছে কার মতো? ক্লোরিন হচ্ছে তোমার আর্গনের মতো হচ্ছে। হাইড্রোজেন হচ্ছে হিলিয়ামের মতো আর ক্লোরিন হচ্ছে আর্গনের মতো। এইভাবে শেয়ার করে একটা যৌগ তৈরি করছে যার নাম হচ্ছে HCl। প্রবলেমটা কোথায় একটু খেয়াল করো, যেহেতু এরা একই তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট পরমাণু না, যেমন ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3, আমি একটু আগে বলছিলাম এটা 3, আর হাইড্রোজেন কত? হাইড্রোজেন হচ্ছে তোমার 2.1। 3 এবং 2.1 এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত বলতো? বিয়োগ করলে কত আসবে? 0.9। আমরা মনে হয় গত ক্লাসে শিখছিলাম যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর বেশি হয় তাহলে সেটা হয় কি? পোলার যৌগ। এবং কার কত হইতে হবে? এটা 0.5 থেকে বেশি বা সমান x দিয়ে দেখছিলাম, মনে আছে এটা? আর 1.7 থেকে কম, এমন হলে এটাকে আমরা কি বলবো? পোলার যৌগ। অবশ্যই এই যে এই মানটা আছে 0.9, 0.9 হচ্ছে 0.5 এর চেয়ে বেশি, কিন্তু 1.7 থেকে কম। তাহলে আমি কি বলতে পারি HCl কে পোলার যৌগ? পোলার কেন একটু পরে বলতেছি, জাস্ট এটা তো বুঝতে পারছি এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, আছে না? কত আছে? 0. জি স্যার। যেহেতু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে বেশি, তাই কাহিনীটা কি হয় একটু খেয়াল করো। এটা আমি বুঝেছিলাম ওই যে অর্পি আর ফিজাকে দিয়ে, আর না হয় হচ্ছে যে আরেকটা আছে জেমি আর হচ্ছে নেহা, এরকম। কি বিষয়টা ঘটে একটু খেয়াল করো, মানে শেয়ারের জিনিস, এই যে এই দুইটা ইলেকট্রন হচ্ছে শেয়ারের, এখন এদের দুজনেরই আছে, কিন্তু এই দুজনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা যার বেশি সে কি করে? নিজের দাবি করে। এই ইলেকট্রন গুলাকে দুইটাকে নিজের দাবি করে, মানে অন্যেরটাকেও নিজের দাবি করে, পুরোপুরি নিজের। সে বলতেছে এইগুলো তো আমার, কারণ কি? তার ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, ওই যে তার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। তার মানে শেয়ারের জিনিসকে কোন মূলের পরমাণু তার নিজের দিকে টেনে নিচ্ছে। এখানে ক্লোরিনটা কি করে? শেয়ারের ইলেকট্রন গুলাকে তার নিজের দিকে টেনে নেয়, ঠিক আছে? এই নিজের দিকে টেনে নেওয়ার কারণে এটা হয়, মানে অনেকটা হয় কি জোর করে নেয় আর কি। হাইড্রোজেন মনে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে, মানে ছেড়ে দিচ্ছে, আর ক্লোরিন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে। আসলে কেউ ত্যাগও করে না, কেউ গ্রহণ করে না, বিষয়টা হচ্ছে জোর করে নেওয়া এটাকে বলে, ঠিক আছে? তাহলে অনেকটা ওইরকম মনে হয় যে ক্লোরিন গ্রহণ করতেছে আর হাইড্রোজেন ত্যাগ করতেছে। কিন্তু যেহেতু কাজটা হচ্ছে অনেক জোর করে, মানে শক্তি খাটায় বা ঋণাত্মকতার কারণে হচ্ছে, বা ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে, তাই এই দুইটার মধ্যে, দুইটা মূলের মধ্যে যার ঋণাত্মকতা বেশি সে হয় আংশিক ঋণাত্মক। কি ঋণাত্মক হয়? আংশিক ঋণাত্মক। আর যে কম ঋণাত্মক সে হয় ধনাত্মক। এই যে HCl আছে, HCl এর মধ্যে এই
ক্লোরিনটা হবে ঋণাত্মক, এইটাকে প্রকাশ করা হয় ডেল মাইনাস চিহ্ন দিয়ে। এই ডেল দ্বারা আংশিক বোঝায়, কি বোঝায় ডেল দ্বারা আংশিক, তোমাদের মেন বইয়ের মধ্যে এটা আছে, এটা এই চিহ্ন দ্বারা বোঝায় আংশিক। তাহলে এই যে ডেল মাইনাস এটা হচ্ছে আংশিক ঋণাত্মক, আর এই যে ডেল প্লাস এটা হবে আংশিক ধনাত্মক। তার মানে যার ঋণাত্মকতা বেশি সে জোর করে টেনে নিচ্ছে তার দিকে ইলেকট্রন গুলাকে, তাই সে হচ্ছে ঋণাত্মকে পরিণত হচ্ছে। আর যার ঋণাত্মকতা কম সে দিয়ে দিচ্ছে বলা যায় একটা, তাই সে হচ্ছে ধনাত্মকে পরিণত হচ্ছে। বাট এটাকে বলা হয় আংশিক ধনাত্মক, এরকম দিয়ে দেওয়াকে বলে আংশিক ধনাত্মক, আর এরকম নিয়ে নেওয়াকে বলা হয় আংশিক ঋণাত্মক। কেন হচ্ছে এটা? কার কারণে হচ্ছে? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য হচ্ছে। এতটুকু বুঝতে পারছো? হুম। জি স্যার। আর এই বিষয়টাকে বলে পোলারিটি। কেন? এই যে আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হলো আর আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হলো, এই পুরো বিষয়টাকে আমরা বলি হচ্ছে পোলারিটি। তাহলে এবার আমরা পোলারিটির সংজ্ঞা দেখবো। এই পেজ থেকে স্ক্রিনশট মারো যদি কারো লেখা না হয়ে থাকে। আমি এখন পোলারিটির সংজ্ঞা দিচ্ছি। এখান থেকে আমরা পোলারিটির সংজ্ঞা দিতে পারবো। দেখো, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন সমূহ সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন সমূহ কোনো মৌলের, আচ্ছা এটা একটু পরে লিখি, সমূহ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য, কি বলতেছি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য, ঋণাত্মকতার পার্থক্যের কারণে পার্থক্যের জন্য কোন মৌলের পরমাণু তার নিজের দিকে টেনে নেয়, তার নিজের দিকে টেনে নেয়। ফলে সেটি আংশিক ঋণাত্মক চার্জে পরিণত হয়। যে টেনে নিচ্ছে সে কি হচ্ছে? ঋণাত্মক। ওই যে ক্লোরিন টেনে নিচ্ছিল, তাহলে ক্লোরিন হচ্ছিল কি? ঋণাত্মক। আংশিক ঋণাত্মক চার্জে পরিণত হয়, চার্জে পরিণত হয় এবং অপর মৌল কি ছিল? হাইড্রোজেন। অপর মৌল হচ্ছে হাইড্রোজেন। অপর মৌল আংশিক ধনাত্মক